হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যারের ক্লাস শেষ হয়েছে? স্যারের ক্লাস হয়নি। হ্যাঁ, এটাই ফার্স্ট ক্লাস স্যার, আজকে একমাত্র ক্লাস আছে। আচ্ছা, মানে স্যার শেষ করছে তো ক্লাস আজকের মতো? কোন স্যারের কথা বলতেছেন? এই যে একটু আগে গলা শুনলাম, ডিন স্যারের গলা শুনলাম যে। না স্যার, ওটা আমাদের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। আজকে টপিকস হলো মেইজ প্রোডাকশন টেকনোলজি। এই টপিকসে যাওয়ার আগে গতকালে যে 3টা কনসার্ন ছিল, সেই 3টা কনসার্নের আগে আলোচনা শেষ করে নিই। প্রথমটা ছিল সিড রেট ইজ হায়ার ইন কেস অফ ইরিগেটেড হুইট, তাই তো? কেন স্মরণ আসছে তো? একজন একটা বলছিল যে ইরিগেটেড হুইটে কেন সিড রেট বেশি। তার উত্তর হলো যে ইরিগেটেড কন্ডিশনে আর রেইনফেড কন্ডিশনে যদি গাছ বেশি হয়ে যায় তাহলে তার ময়েশ্চার অ্যাবজর্পশন বেশি হবে এবং কম্পিটিশন বেশি হবে, যে কারণের জন্য ওখানে গাছ একটু অপটিমাম পর্যায়ে রাখতে হয়, কারণ গাছের গ্রোথ ওই রকম বাড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা ইল্ড সাধারণত টার্গেট করি যে মেইন যে ব্রাঞ্চ বা মেইন যে স্টেম, এখান থেকে অর্থাৎ টিলার থেকে আমরা বেশি ইল্ড পাইতে চাই না। এখন ইরিগেটেড কন্ডিশনে সে বেশি ময়েশ্চার নিতে পারে এবং গাছ যদি পাতলা থাকে তাহলে টিলারিং বেশি হবে। এই জন্য টিলারিংটা প্রফিট করার জন্য এবং মেইন ব্রাঞ্চের ইল্ডটা বেশি পাওয়ার জন্য ওখানে সিড রেট বেশি দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? মেইন স্টেম বা মেইন শুট, এখান থেকে আমরা বেশি পরিমাণ ইল্ড টার্গেট করি, নাম্বার অফ মেইন টিলার। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা ছিল সেটা হলো তোমাদের ওখান থেকে নয়েজ আসে কেন আমি বুঝি না। যে কথা বলবে সেই একটু আনমিউট করে নিয়ে কথাটা বললে ভালো হয়। আর যেহেতু ক্লাস করতেছ সেই কারণের জন্য বাসার যে সমস্ত ডিসকাশন ওইগুলো এখানে আসা উচিত না, একটু ওইগুলো সাউন্ডটাকে কন্ট্রোল করা ভালো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ছিল যে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, নাইট্রোজেন ফার্টিলাইজার। আমরা বলছিলাম যে যদি রেইনফল হয় আন্ডার রেইনফেড কন্ডিশন, তাহলে ভেজিটেটিভ স্টেজে যদি রেইনফল পাওয়া যায় তাহলে 40 কেজি অতিরিক্ত ইউরিয়া পার হেক্টর অ্যাপ্লাই করতে হবে। এর পিছনে লজিক হলো যে রেইনফেড কন্ডিশনে যেহেতু আমি সব ইউরিয়াটা বেজাল অ্যাপ্লাই করি, যদি রেইন না হয় তাহলে তো যা আছে তাই দিয়েই চলবে, যাই হোক। কারণ আমরা দেখছি যে ইল্ড হচ্ছে রেইনফেড কন্ডিশনে যা, ইরিগেটেড কন্ডিশনে তার 2 গুণ 3 গুণ এমনকি 4 গুণ পর্যন্ত 5 গুণ পর্যন্ত বেশি হয়। তো এখন যেহেতু তোমার রেইনফেড কন্ডিশনে লসটা নাইট্রোজেনের লস হয়ে যাচ্ছে, প্লাস যখন রেইনফল হয় তখন কিছু লিসিং হয়ে যাবে, এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এক্সট্রা কিছু নাইট্রোজেন অ্যাপ্লাই করে দেওয়া হয় যাতে গ্রোথটাকে আর একটু প্রমোট করে নেওয়া যায়। এটাকে অপরচুনিটিটাকে ইউটিলাইজ করা। কারণ আমরা জানি যে ইউরিয়া সাধারণত 2 কিস্তি 3 কিস্তি দিতে হয়। যদি পরবর্তী ভেজিটেটিভ স্টেজে একটা দেওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে এই সময় দিলে গাছের গ্রোথটাকে প্রমোট করে
ইল্ড এনহ্যান্সমেন্ট সম্ভব। অনেক সময় দেখা যায় রেইনফেড কন্ডিশনে আমি টার্গেট করছি রেইনফেড, কিন্তু বৃষ্টি হয়েছে ভেজিটেটিভ কন্ডিশনে, এবং তখন যদি আমি একবার যদি ইয়ে দিয়ে দিতে পারি, ইউরিয়া দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু রেইনফেডেও কিন্তু ওই ইরিগেটেডের মতোই ফলন পাওয়া সম্ভব অনেক সময়। আচ্ছা, 3 নম্বর আর কি ছিল যেন? আর কোনো বিষয় ছিল কনসার্ন? যদি না থাকে তাহলে আমরা হুইট প্রোডাকশনে আর কোনো প্রশ্ন ছিল গতকাল? এই দুইটা ছিল, আর 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 আমি স্মরণ করতে পারছি না। আচ্ছা, এখন আমরা আসি মেইজ প্রোডাকশনে। খেয়াল করে দেখো, মেইজের এরিয়া 4.26 হেক্টর, প্রোডাকশন 41 মেট্রিক টন, লাখ মেট্রিক টন, ইল্ড হচ্ছে 9.61 টন। এবং ইয়েতে যদি যাই, একটু একটু পিছন থেকে ঘুরে আসি আগে। হ্যাঁ, পিছন থেকে একটু ঘুরে আসি, তারপরে আবার জায়গায় আসি। এই দেখো, আমাদের যে ভ্যারাইটি গুলো আছে, এই ভ্যারাইটি গুলো দেখো 1986 সালে কিছু ভ্যারাইটি রিলিজ হয়েছে, তারপর আস্তে আস্তে রিলিজ হয়েছে। দেখো এখানে এসে হাইব্রিড, বাড়ি হাইব্রিড ভুট্টা 15, 11, 9, দেখো এদের ইল্ড কিন্তু 10 টনের উপরে। আর বাইরের দেশের থেকে যে সমস্ত ভুট্টার হাইব্রিড গুলো আমরা, এখানে কেন এরকম? আরে বাবা, তুমি ক্লাস করতেছো, এর মধ্যে ওইটা অফ করে দিতে পারো না? বাচ্চাদের পড়াইতে আসছো এখানে, সামান্য একটু কাণ্ড জ্ঞান থাকতে হয়। আচ্ছা, এখন তাহলে ইল্ড দেখো, এখানে বাড়ি হাইব্রিড ভুট্টা 15, এর ফলন দেখো 12 টন পার হেক্টর। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভুট্টার ফলন অনেক। এর পিছনে কারণ কি? C4 প্লান্ট, এর ড্রাই ম্যাটার প্রোডাকশন ক্যাপাসিটি বেশি, অর্থাৎ সোলার রেডিয়েশন ইন্টারসেপশনের ক্যাপাসিটি বেশি, ফলে এই C4 প্লান্টে অনেক বেশি ফলন পাওয়া যায়। আচ্ছা, আমরা আবার ওখান থেকে ঘুরে আসি। তাহলে আমরা যেটা বলছিলাম, এখন মেইজ যে নিউট্রিশন প্রোফাইল দেখো, প্রোটিন আছে 3.41, কার্বোহাইড্রেট 20.98, টোটাল ফ্যাট, ডায়েটারি ফাইবার, সুগার, এই পাশে মিনারেল, এই পাশে ভিটামিন, আর এই পাশে ক্যালোরি সার্ভিং পার 100 কেজি। তো এই অর্থাৎ অত্যন্ত নিউট্রিশাস একটি ফুড। তো এর যে বিভিন্ন অন্য জায়গার বিভিন্ন জায়গার এখানে ঢুকাই দেওয়া হয়েছে, প্রোটিন ময়েশ্চার কত কত আছে তার একটা পার্সেন্টেজ এখানে দেওয়া হয়েছে, যে কার কত পার্সেন্ট আছে। তো আমরা আমাদের দেশে যদিও ভুট্টা সিরিয়াল হিসেবে বা খাদ্য হিসেবে এখনো পর্যন্ত আমাদের খাদ্য তালিকায় আসে নাই, কিন্তু ভবিষ্যতে হয়তো চলে আসবে। তো এটা আমাদের গোখাদ্য বা পোলট্রি ফিড বা ফিশ ফিড তৈরি করতে আমাদের দেশে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপন্ন হচ্ছে এই মুহূর্তে। তো এর বিভিন্ন যে নিউট্রিশনাল প্রোফাইল দেখলে দেখা যাবে যে প্রোটিনগুলো খুব ভালো। আর একটা কথাই এটা মনে রাখো, কিউপিএম কোয়ালিটি protein maize differs from common maize in weight distribution of 5 protein fraction mentioned in above table 2. এই টেবিল 2-তে এদের এই যে প্রোটিনের ফ্র্যাকশনেট করে দেখানো হয়েছে যে কিরকম ভাবে থাকে। আমরা নিচে যে কোয়ালিটি প্রোটিন মেইজের ব্যাপারটা একটু মাথায় রেখো। কোয়ালিটি প্রোটিন মেইজ কি, এটা কিন্তু জিজ্ঞেস করবে প্রায় সময়। তো
The nutritional quality of maize as food is determined by the amino acid makeup of its protein. Representative amino acid value are shown in table. এটা 2 হবে। টেবিল 2। আচ্ছা, এখন আমরা অয়েল, ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট ইত্যাদি, ডায়েটারি ফাইবার যথেষ্ট হাই আছে। ডায়েটারি ফাইবারের কোয়ালিটি সম্পর্কে একটুখানি জানো। যে খাদ্যে ডায়েটারি ফাইবার বেশি এবং সেটা ইনসলিবলের পরিমাণ বেশি, সেই খাদ্য আমাদের জন্য বেশি ভালো। আচ্ছা, ডায়েটারি ফাইবার দেখো, এই কোয়ালিটি প্রোটিন মেইজে অনেক বেশি, 13.77। আর ডায়েটারি ফাইবারটা ইনসলিবল যত বেশি হবে সেটা বেশি উপকারী। সলিবল ডায়েটারি ফাইবার যত কম হবে সেই ফুডটা তত বেশি ভালো। ডায়েটারি ফাইবার রিচ একটা ফসলের নাম বলতে পারো তোমরা? অন্য ফসল, মানে মেজ না, মেজ বাদে অন্য ফসলের নাম বলতে পারো যেখানে ডায়েটারি ফাইবার বেশি আছে? ওটস। আচ্ছা, হতে পারে, এটা সিরিয়ালের মধ্যে ওটসে বেশি আছে। কিন্তু নন সিরিয়ালে কোনো ক্রপের নাম জানো যেটা সবচেয়ে বেশি? ইসবগুলির ভুসি নাম শুনছো? ইসবগুলির খাইছো? জি স্যার, পানিতে ভিজে রাখলে ফুলে। খাইছো কোনোদিন না? আর কোন ক্রপের নাম জানো? এই যে একটা জিনিস, এটা দেখা যায় একটা প্যাকেট দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কি? হ্যাঁ, এর মধ্যে কি আছে? এটা কই ফেলছিলা? হ্যাঁ, একটু প্রেস করে দিই। এটা হলো চিয়া বীজ। চিয়া বীজের নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শুনছি। কোথা থেকে শুনলা? এইটা বলো, এইটা আমার জানার দরকার। চিয়া বীজের নাম শুনছো কোথা থেকে? এইটা প্রথম জানতে চাই। হ্যাঁ, পরশুদিন তো টিভিতে নিউজে দেখছিলাম। আচ্ছা, কিটো ডায়েটে শুনছি। কিটো ডায়েটে, অর্থাৎ প্লান্ট সোর্সে মোটামুটি সবচেয়ে বেশি ডায়েটারি ফাইবার থাকে এই চিয়া বীজে। ঠিক আছে, মানে চিয়া বীজ আমাদের আলোচনার বিষয় না, তবে জাস্ট অ্যানালজি হিসেবে একটু ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো চিয়া বীজ যে আরেকটা জিনিস আছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ আমাদের কিটো ডায়েট করি অথবা ডায়েট করি অথবা যেমনি বলি, সুপার ফুড হিসেবে চিয়া বীজ আমাদের খাওয়া উচিত এবং প্রত্যেকের মানে এইটাকে মানে কি কয় যেন বিস্তার করার জন্যে তোমাদের প্রত্যেকের এটা জানা উচিত। ঠিক আছে, আচ্ছা, এরা চিয়া বীজের একটু অ্যাডভার্টাইজ করে দিলাম। চিয়া বীজ খাওয়া শেখো নিজে এবং অন্যকে খাওয়ার জন্যে উৎসাহিত করা দরকার, এবং মাঠ লেভেলে এটা প্রোডাকশনে বেশি পরিমাণ যাতে হয় সেদিকে খেয়াল হবে। স্যার, এটা লোকাল নেম কি তোকমা? জি না, তোকমা আলাদা জিনিস। তোকমা হলো চিয়া বীজের থেকে 4 গুণ বড় একটা বীজ। ঠিক আছে, এবং তোকমা এত নিউট্রিশনাল না। এটা বলছে যে লিটারেচার বলতেছে পৃথিবীর সবচেয়ে বেশি নিউট্রিশন আছে এই বীজে, চিয়া বীজ পৃথিবীর 1 নম্বর। যত কিছুই বলবা তার মধ্যে 1 নম্বর হলো চিয়া। এখন তোমরা লিটারেচার ঘেটে দেখতে পারো, পৃথিবীর সবচেয়ে 1 নম্বর নিউট্রিশনের দিক দিয়ে, এই জন্য একে বলা হয় সুপার ফুড। চিয়া হলো সুপার ফুড, এবং বিশেষ করে প্রত্যেকেরই খাওয়া উচিত, পুরুষ স্ত্রী সবাই। তবে মেয়েদের এটা
খাওয়া মানে আমি মনে করি ফরজ। প্রত্যেক মেয়ে, যত মেয়ে আছে বয়স্ক আর কম বয়স্ক হোক, প্রত্যেক খাওয়াটা ফরজ। আচ্ছা, কথার মধ্যে আরেক কথা বললাম। এখন আমরা এই যে মিনারেল কন্টেন্ট অফ এই শব্দ হয় কার? আল্লাহ, কি শব্দ এটা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার বলো, শোনা যাচ্ছে না। কি করছেন বলো। স্যার বললাম যে চিয়া বীজটা কি কমার্শিয়ালি মার্কেটে কিনতে পাওয়া যায়? ও, এটা হচ্ছে একটা ছোটখাটো প্রশ্ন। এই 1 বছর আগ পর্যন্ত, এই যে এখন হচ্ছে 2021 সাল, 2019 সালেও বাংলাদেশের মানুষজন চিয়া বীজ সম্পর্কে মোটেই জানতো না। এখন 2020 সাল থেকে মোটামুটি এটা অ্যাভেলেবেল হওয়া শুরু করছে। আর এখন যত সুপার মার্কেট আছে সেখানে তো ভরাই আছে, এমনি মুদির দোকানেও চিয়া বীজ চলে গেছে। সুতরাং এটা এখন অ্যাভেলেবেল বাংলাদেশে। আর বাংলাদেশে উৎপাদন খুব অল্প জায়গায় হচ্ছে। উৎপাদনটা বাড়ানো দরকার। যত বাড়ানো যাবে, নিজেদের ফসল হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের মানে হেলথের জন্য অনেক বেনিফিট পাওয়া যাবে। তো তোমরা ক্যাম্পাস থেকে কোনোভাবে কাজ করা সম্ভব, মানে আমাদের ভার্সিটি ক্যাম্পাস থেকে? এই অ্যাডভার্টাইজ করতেছি, বুঝো না? এইটা হচ্ছে আমার ভার্সিটি ক্যাম্পাসে উৎপাদিত বীজ, ঠিক আছে? বুঝাইতে পারছি? সুতরাং if you need any information regarding CI, you can contact me. Okay? Yes, sir. এবং তুমিও সিয়া বীজ নিয়ে কাজ করতে পারো, মার্কেটিং করতে পারো, উৎপাদন করতে পারো, সবকিছু করতে পারো। দেশের হেলথের জন্য, দেশের মানুষের হেলথ, দেশের হেলথ না, দেশের মানুষের হেলথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটি খাদ্য। আচ্ছা, এখন দেখো, চিয়া সিডের তো অনেক দাম। চিয়া সিডের অনেক দাম। বেশি দাম হইলে তুমি একটা ইনজেকশনের দাম হচ্ছে, এই একটা ইনজেকশনের দাম 50,000 টাকা। ভালো, দামটা একটু বেশি তো হবেই। এই তো ভালো ছাত্র, এই উত্তরটা সুন্দর হয়েছে। তানভীর উত্তর দিছ না? জিনিস যদি ভালো হয় তার দাম তো একটু বেশি হবেই না। তারপরেও আমরা কাজ করতেছি এটার দামটাকে জাস্ট সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। যারা অনলাইনে কেনা আছে তারা জানে যে এইটার দাম ছিল হচ্ছে একসময় 2400 টাকা পার কেজি। এখন কিন্তু দাম কমে এসে 1000 টাকায় চলে আসছে। স্যার 900 করে কেজি। 900 টাকা কেজি? হ্যাঁ, কোথায় এটা 900 টাকা? স্যার খুলনায়। খুলনায়? দেখছো, খুলনাতে যদি 900 টাকা হয় তাহলে ময়মনসিংহে তো 900 টাকা হওয়া উচিত, তাই না? আরো কম হওয়া উচিত স্যার। আরো কম হওয়া উচিত। যার যার লাগবে আইসো আমার কাছে, আমি দিব, বুঝছো? দরকার হলে আরো কম দিব, অসুবিধা নেই। তারপরেও খাওয়া শেখো, নাকি? হ্যাঁ, উপকারিতা গুলো যদি একটু বলতেন। উপকারিতা বললাম তো স্যার, আর একবার। প্রথম নম্বর, পেটে যাদের সমস্যা আছে, বাউলস ক্লিয়ার হয় না, তাদের প্রত্যেক দিন এটা খাওয়া উচিত। তাহলে বাউলস ক্লিয়ার হবে। বাউলস ক্লিয়ার বুঝো তো? কনস্টিপেশন হবে না, চলে যাবে। আর কনস্টিপেশন থেকে গ্যাস ট্যাস ও ইত্যাদি ইত্যাদি হয়। সুতরাং কনস্টিপেশন চলে গেলে একটাই যায়। দ্বিতীয়, বিশেষ করে মেয়েদের কথা বললাম এই জন্যে যে ওদের প্রচুর পরিমাণ আয়রনের ঘাটতি থাকে। দিস ইজ দ্য রিচেস্ট সোর্স অফ আয়রন। 3 নম্বর, এতে প্রচুর পরিমাণ আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানুষের হার্ট হেলথের জন্য এবং কোলেস্টেরল জমা না হওয়ার জন্য সহায়তা করে। ব্যাড কোলেস্টেরলকে দূর করে দিয়ে কি গুড কোলেস্টেরলকে প্রমোট করে, ঠিক আছে? আর এর মধ্যে সেলেনিয়াম আছে। গায়ে যদি কারোর টক্সিক, মানে শরীরের মধ্যে টক্সিসিটি যে ডেভেলপ করে, টক্সিসিটিকে দূর করার জন্য সেলেনিয়াম খাইতে হয়। তো সেলেনিয়ামের একটি ভালো উৎস। আরো অনেক কিছু আছে। চিয়া সিডটা সম্পর্কে তোমরা একটু ইন্টারনেট থেকে পড়ালেখা করে নিও।
জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। আমাদের আমাদের আসল আসল পড়া বাদ দিয়ে বললে পরে দেখা যাবে যে আজকে আমার লাস্ট ক্লাস, সুতরাং আর আর বেশি কথা বলা ঠিক হবে না। এই জন্য লাস্ট ক্লাসগুলো তোমাদের এই তথ্যটা দিয়ে দিলাম যে একসাথে তোমরা 260 জন মানুষ একত্রে শুনলা, তাই না? 260 জন বা এই তো আমি দেখছি 260 জন। এই 260 জন মানুষ একসাথে যদি জানে যে একটা বীজ সম্পর্কে এবং তাদের কিউরিসিটি যদি ডেভেলপ করে, তাহলে ইট ক্যান মেক এ হেল্প টু দা কি ইমপ্রুভমেন্ট অফ দিস ক্রপ। কারণ আমরা নতুন করে শুরু করছি তো এই, এটা আমি 2016 সাল থেকে এইটার উপরে রিসার্চ করতেছি। তো সুতরাং দেশে আমরা চাচ্ছি যে এটা প্রসারিত হোক, বিদেশ থেকে আমদানি না করা লাগবে। বিদেশ থেকে আমদানি না করলে দাম আরো কমাই দেওয়া যাবে। আচ্ছা, এখন এই যে মেইজের উৎপাদন কোথায় হয়েছে কি, সেন্টার সেন্টার অফ অরিজিন ইজ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড মেক্সিকো। সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড the studies indicated that maize was significant crop in Mexico 5,000 years ago. এই যে সিয়াও কিন্তু মেক্সিকোর ক্রপ। মেক্সিকোতে এর অরিজিন, মেক্সিকো, গুয়াতেমালা, ওই সমস্ত দেশে কিন্তু সিয়ার হয়। এখন আস্তে আস্তে সারা দুনিয়াতে হওয়া শুরু করছে। চিয়া নিয়ে যদি আরেকটা কথা তোমাদের শুধু শেয়ার করি, যেহেতু চিয়া 500-600 বছর ধরে উৎপাদন ব্যান ছিল এই মেক্সিকোতে। কারণ হলো যে সমস্ত অন্য অন্য জাতিরা, ওই যে পর্তুগিজ ও ইত্যাদিরা যারা ওই দেশ শাসন করতে আসলো, তখন দেখে যে এদেরকে ঠকানো যায় না, যুদ্ধ করে জিতে যায়। পিছনে কারণ কি, এরা চিয়া বীজ খায়, এই কারণ জন্য যুদ্ধে জিতে যায়। এই জন্য প্রায় 550 বছর ধরে এই চিয়া উৎপাদন নিষিদ্ধ ছিল মেক্সিকোতে। এরপর 1979 সালে একজন আমেরিকান সায়েন্টিস্ট এই চিয়া বীজ নিয়ে কাজ শুরু করে এবং তারপরে থেকে সে লাইমলাইটে নিয়ে আসে, এখন সারা দুনিয়াতে এটা 1 নম্বর সুপার ফুড হিসেবে ব্যবহার করছে। এই হলো চিয়ার গল্প। আর এটার গল্প হলো কি, 5000 বছর আগে এটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাক, কোথায় তাহলে সেন্টার অফ অরিজিন মেক্সিকো। এরপরে আমরা যাব ক্লাসিফিকেশন। এর সাইন্টিফিক নাম তো ক্লাস 10-এই শিখছো, সুতরাং এটা সাইন্টিফিক নাম বলার দরকার নাই। ক্লাসিফিকেশনের মধ্যে দেখো ফ্লিন্ট কর্ন আর হচ্ছে ডেন্ট কর্ন। এই ডেন্ট কর্নে দেখো এর উপরের মাথাটা একটু ডেন্টেড, অর্থাৎ ভাঁজ হয়ে গেছে নিচের দিকে, আর এই কর্নের উপরের দিকে মাথাটা একটু উঁচু অবস্থায় আছে। এখন এই কর্নটা আমাদের দেশে যেটা হয়, এই জিয়ামেইজ ইনডুরাটা বা ফ্লিন্ট কর্ন, আমরা মূলত এই ফ্লিন্ট কর্ন উৎপাদন করি। আর ডেন্ট কর্নটা ইউএসএ তে বেশি গ্রো করে। এরপরটা হচ্ছে আমাদের কি পপকর্ন। তোমরা দেখছো এই যে পপকর্ন খাও নাই এমন কোনো লোক নাই। পপকর্নটার ক্যারেক্টার একটু ভিন্ন, এটা পপ করে ওঠে, ফুলে ওঠে। এরপর হচ্ছে সুইট কর্ন। এই সুইট কর্ন কি তোমরা খেয়েছো কোনোদিন? না স্যার, শুধু পপকর্ন। পপকর্ন খাইছো? পপকর্ন সুইট কর্ন একদিন যদি খাও মনে হবে যে আমি প্রত্যেকদিন খাবো, এত স্বাদ। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত কমার্শিয়ালি এটা অ্যাকসেপ্টেড হয়নি, কারণ বাঙালি যেটা ভালো না সেইটা খাইতে পছন্দ করে বেশি। ঠিক আছে, স্যার নোনতা জিনিস বেশি ভালো লাগে। হ্যাঁ, নোনতা জিনিস বেশি ভালো লাগে। আসলে সত্যি কথা কি জানো, সত্যি কথা, রুচির বিকৃতি স্যার। তোমরা আমাদের ছাত্র, আমরা তোমাদের শিক্ষক, সব মিলে আমরা এগ্রিকালচারিস্ট। তো মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষের যেটা হচ্ছে মানে কি কয় যেন ভালো জিনিস না, সেইটা খাইতে শিখছে এরা, আর যেটা খাওয়া দরকার সেটা কিন্তু শেখে নাই। কি শিখছিল এতদিন? শুধু খাওয়া শিখছিল ভাত, আর এখন খাওয়া শিখছে রুটি। শুধু পরিবর্তন এখানে হয়েছে, কিন্তু অনেক অনেক খাদ্য আছে যেগুলো অনেক নিউট্রিশনাল রিচ, এগুলোকে প্রমোট করেও না ও বুঝেও না। আচ্ছা, সুইট কর্নটা আমাদের ট্রাই করা উচিত। এরপরে হচ্ছে কি সফট কর্ন বা ফ্লাওয়ার কর্ন বা হোয়াইট কর্ন, হোয়াইট মেইজ। এইটার এই যে এই উপরে এইটা
এইগুলো কিন্তু আসলে গোখাদ্য হিসেবে বেশি ব্যবহৃত হয়। আমরা যেটা করি গোখাদ্য, তারপরে হচ্ছে ওই যে ফিড টিড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইয়েতে। আর এটা তো আমরা খাই, আর এটা খাওয়া উচিত। এরপরে হচ্ছে এইটার থেকে যে আটা হয়, এই আটাটা ভালো। এটা 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 এইটা এখন পপুলার করার চেষ্টা করছে। এরপর হচ্ছে পপকর্ন, তারপর হচ্ছে ওয়াক্সিকর্ন। এর আমি প্রথমে একটা কথা বলছিলাম কিউপিএম। তোমাদের এই কিউপিএম কিন্তু শর্ট নোট দিব, এবং ওই উপরে প্রথম যে ইনফরমেশন গুলো দেওয়া আছে প্রোটিনের ঘরে, ওই প্রোটিনের ওখান থেকে তোমরা একটু মিলাইয়া একটা নোট করে নিবা। কোয়ালিটি প্রোটিন মেইজ হ্যাজ ইমপ্রুভ প্রোটিন কোয়ালিটি ইন টার্ম অফ লাইসিন, ট্রিপ্টোফেন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস হুইচ আর ডিফারেন্ট ফ্রম নর্মাল মেইজ। অর্থাৎ উপরে যখন বলছিলাম তখন দেখাইছিলাম যে নর্মাল মেইজের তুলনায় এই প্রোটিনের যে কোয়ালিটি প্রোটিনের পরিমাণ হচ্ছে কিউপি বেশি থাকে। এরপর হচ্ছে হাই অ্যামাইলোজ কর্ন, তারপর বেবিকর্ন। বেবিকর্ন হচ্ছে, বেবিকর্ন খাইছো কেউ? জি স্যার। খুব বেশি লোকে খায় নাই, খুব অল্প লোকেই খাইছে। তো বেবিকর্ন অত্যন্ত ভালো একটা জিনিস। ওই যে ছোট্ট অবস্থায় এই এই ওই যে ফ্লিন কর্ন, যেটা এই ফ্লিন কর্নটাকেই যদি ছোট অবস্থায় হারভেস্ট করা হয়, এটাকেই বলা হচ্ছে বেবিকর্ন। জাস্ট আনফার্টিলাইজড ইয়ং ইয়ার হারভেস্টেড অ্যান্ড কনজিউম ইন সালাদ অ্যান্ড ফর নিউমারাস স্টার ফ্রাইড ডিশেস। এটা অনেক দেশেই, এবং সাধারণত যারা সুপার কি কয় যেন বিভিন্ন বিভিন্ন হোটেল টোটেল আছে বড় অনেক কি উচ্চমানের, সেই সব জায়গায় কিন্তু এগুলো সাপ্লাই দেয়। তো সুইট কর্ন তো বললাম, পপকর্ন বললাম। এখন এই গাছটা চিনো? এটা কি গাছ? এটা কি গাছ? ভুট্টা গাছ। এখানে আমি দুইটা জিনিস দেখাবো। এইটার নাম হচ্ছে টাসেল। এইটার নাম হলো টাসেল। টাসেল দাঁড়াও, আমার সেই ইয়েটা কই, আমি যে কালার ব্যবহার করি, এটার নাম হচ্ছে টাসেল। তাহলে টাসেল যখন বের হয় তখন তাকে বলি টাসেলিং। টাসেল বের হওয়ার আমরা কি বলি? টাসেলিং। আর এখানে দেখো ইয়ার, ইয়ার মানে কব, মুসা। এই মুচার মাথায় দেখো একটা সিল্কের মতো জিনিস থাকে, এটা বলে সিল্ক। অর্থাৎ এই যে ফিমেল ফ্লাওয়ার যখন বের হয়, কব বের হয়, তখন তার মাথায় সিল্ক থাকে। এই যে এই স্টেজটাকে বলা হয় সিল্কিং স্টেজ। তো সাধারণত একটা গাছে একটা দুইটা তিনটা পর্যন্ত মোচা হয়, ঠিক আছে? এক দুইটা তিনটা কব আসে, এর বেশি সাধারণত হয় না। যদি আরো বেশি হওয়ার সুযোগ থাকতো হয়তো, তাহলে দেখা যেত এখন তো 10 টন দেখলাম, 20 টন 25 টন পর্যন্ত হওয়ানো সম্ভব, বা আরো বেশি পার হেক্টরে। যাই হোক, এটা হলো টাসলিং আর হলো সিল্কিং। এই দুটো স্টেজের নাম আমাদের মনে রাখতে হবে। ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট আমাদের দুইটা সিজনেই হয়, একটা হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর, আর একটা হলো নভেম্বর থেকে ওইখানে এনে নিচে পাবো। আর এর টেম্পারেচার হচ্ছে 21 থেকে 32 ডিগ্রি হচ্ছে জার্মিনেশনের জন্য ভালো। এক্সট্রিম হাই টেম্পারেচার, লো টেম্পারেচার ডিউরিং ফ্লাওয়ারিং, এইটা ইয়ে ফার্টিলিটি লস করে। আচ্ছা, সয়েল, এই যে ওয়েল ড্রেইনড সয়েল লাগবে। লোম টু সিল্কি লোম, সাধারণত হেভি সয়েলে ভালো হয় না। আর পিএইচ রেঞ্জ 5.5 টু 7.5। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা আসছে, সেটা হলো গ্রোথ স্টেজেস। গ্রোথ স্টেজ দেখো, সিডলিং স্টেজ, বেরিং স্টেজ, ফ্লাওয়ারিং, ম্যাচুরিটি এবং রাইপেনিং, কোনটা কতদিন তার একটা হিসাব এখানে দেওয়া আছে, এবং তার ক্যারেক্টারিক ফিচার বলা আছে যে কিরকম। এখন দেখো এখানে এর বর্ণনা দেওয়া আছে, এই কোডিং দেওয়া আছে। দেখো ডেসক্রিপশন অফ স্টেজ, এখানে ভেজিটেটিভ স্টেজের ইমার্জেন্স, ফার্স্ট লিফ, সেকেন্ড লিফ এবং এন্থ লিফ, 18 থেকে 21 লিফ হওয়া পর্যন্ত এইটাকে আমরা ভেজিটেটিভ স্টেজে বলতেছি। এখন টাসেল, ওই যে একটু আগে টাসেল দেখা আসছে, ওই টাসেলিং হওয়াকে ভিটি স্টেজ বলতেছে।
এরপরে রিপ্রোডাক্টিভ স্টেজ হচ্ছে সিল্ক স্টেজ, ব্লিস্টার, তারপর হচ্ছে মিল্ক, ডো, ডেন্ট, এবং এরপরে 8-6 স্টেজ হলো ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি স্টেজ। Physiological maturity stage at maximum dry matter accumulation. A black layer will form at kernels 2 to 3 days after physiological maturity. Physiological maturity পরে আমরা যে হারভেস্ট করি। তা এখানে এই ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি তোমরা সিড প্রোডাকশনের সময় শিখছো। যখন সিড প্রোডাকশন হয় আমরা physiological maturity means the maximum dry matter accumulation in the grain. And then how will we find the maturity? A black layer will attain at the basal portion here. অর্থাৎ প্রত্যেকটা নিচে যে মাথায় একটা করে কালো কালো লেয়ার তৈরি হবে, কালো অক্সিলিয়া তৈরি হয়, ওইটাকে আমরা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি বলি। এখন আমরা বলি যে এই যে ভ্যারাইটি গুলো দেখতেছি, এই ভ্যারাইটি গুলোর দেখো ফলনের পার্থক্য আছে। এখানে আমরা সবগুলো ভ্যারাইটি আমরা কিন্তু রবিতেও করতে পারি, খরিফেও করতে পারি। তবে রবি হলে ডিউরেশন বেড়ে যাবে, আর খরিফ হলে ডিউরেশন কম থাকবে। আচ্ছা বলো তো দেখি, রবি মৌসুমে ডিউরেশন কেন বেশি আর খরিফ মৌসুমে ডিউরেশন কম কেন? লাইফ সাইকেল বা ফিল্ড ডিউরেশন, টেম্পারেচার কম, টেম্পারেচার কম ফলে বেশি সময় লাগবে, আর টেম্পারেচার বেশি অল্প সময় হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ উত্তর। এটাকে আমরা যদি একটু সাইন্টিফিক ভাষায় বলি তাহলে হচ্ছে থার্মাল ইউনিট অথবা ডিগ্রি ডেজ, থার্মাল টাইম বা থার্মাল ইউনিটস অ্যাকুমুলেশন। যখনই একটা নির্দিষ্ট হিট তার বডির মধ্যে অ্যাকুমুলেট করবে তখনই একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে সে চলে যাবে। আচ্ছা, এখন এখানে দেখো যে বাড়ি ভুট্টা 16, এটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে স্যালাইন টলারেন্ট, আর এগুলো 15 শর্ট স্ট্যাচার, তার মানে শর্ট স্ট্যাচার হলে লজিং রেজিস্ট্যান্ট। এরপরে হচ্ছে কি ড্রাউট টলারেন্ট, 12-13 দেখা যাচ্ছে ড্রাউট টলারেন্ট। তো এই ক্যারেক্টারগুলো একটু দেখতে হবে। এখন আমরা সিম্পল জায়গায় চলে আসছি। প্রোডাকশনের জন্য প্রথম কোন জিনিস ঠিক করতে হবে? সিজন, রবি সিজন, খরিফ সিজন। রবি সিজন মিন্স অক্টোবর নভেম্বরে লাগাবে, আর খরিফ মিন্স 15 ফেব্রুয়ারি থেকে 15 এপ্রিলের মধ্যে যে কোনো সময় লাগাইতে পারে, লাগানোর সময়। আচ্ছা, সিড সোয়িং কতটুকু করব? 25 থেকে 30 কেজি বা 15 থেকে 20 কেজি হচ্ছে খই ভুট্টার ক্ষেত্রে, কারণ খই ভুট্টা দেখছো বীজগুলো ছোট আর এইগুলোর বীজ বড়, এই জন্য এর বীজ হার একটু বেশি লাগে, 25-30। আচ্ছা, কত প্লান্ট পপুলেশন লাগবে? 60 to 65,000 প্লান্ট হেক্টর। এরপরে হচ্ছে সিড ট্রিটমেন্ট করতে হবে কি অ্যাগ্রোসন জিএম, অ্যাগ্রোসন এম বা অ্যাগ্রোসন জিএন বিফিটাভিক্স 29 আরে গ্রাম হবে, 29 গ্রাম পার কেজি সিড। আচ্ছা, এরপরে হচ্ছে কি সোয়িং মেথড, লাইন টু লাইন ডিস্টেন্স 75 হতে পারে, 60 হতে পারে, এটা ডিপেন্ডস করে হচ্ছে প্লান্ট হাইটে কেমন, এবং 20 থেকে 25 সেন্টিমিটার প্লান্ট টু প্লান্ট ডিস্টেন্স। আচ্ছা, 3 to 5 সেন্টিমিটার ডিপে লাগাইতে হয়। আমরা লাগানোর পদ্ধতি 4টা: প্লান্টিং অন দি সাইড অফ এ রিজ, প্লান্টিং ইন ন্যারো ফারোজ, প্লান্টিং ইন ফ্ল্যাট বেড উইথ নো আর্থিং আপ, planting on flat bed, and earthing up after 40 to 50 days after planting. আচ্ছা, ল্যান্ড প্রিপারেশন করতেও পারি নাও পারি। আমরা এখন যেটা কথা বলি অনেক সময় বলতেছি যে ল্যান্ড প্রিপারেশন না করলেও হয়, স্ট্রিপ টিলেজ দিয়ে ডাইরেক্টলি সোয়িং করে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে কি ইন্টারকালচার অপারেশন, যে
ফার্স্ট অফ ড্রেসিং পরপরই আর্থিং আপ করে দিতে হবে। রিমুভাল অফ এক্সটেসিভ। আচ্ছা, থিনিংটা কবে করব? থিনিং করব হচ্ছে যে 10 থেকে 15 দিনের পরে, ইমার্জেন্সি 10 থেকে 15 দিন পরে। ইরিগেশন 3টা ইরিগেশন লাগবে, 1 2 3, এতদিনে এতদিনে এতদিনে। এখন একটা ভালো প্র্যাকটিসের কথা বলি। রিলে ক্রপিং, সুইট পটেটো, সুইট গোল্ড, আরে এটা সুইট গোল্ড, red amaranth, spinach, chili, pea, খেসারি, mustard, groundnut can be grown with maize as relay crop. আচ্ছা, একটা বেস্ট প্র্যাকটিসের পরেই বলবো। ফার্টিলাইজার কতটুকু? ইউরিয়া, টিএসপি, এমপি। দেখো, রবি ক্রপ, খরিফ ক্রপ আর হাইব্রিড রবি। হাইব্রিডে দেখো নর্মাল কম্পোজিট ভ্যারাইটির তুলনায় অনেক বেশি সার দিতে হচ্ছে। সব জায়গায় ডাইনের দিকে তাকায় দেখো, অনেক বেশি সার দিছে। তার অর্থ হলো যে যেহেতু গাছের গ্রোথ বেশি, তার রিকোয়ারমেন্ট বেশি, সুতরাং তাকে বেশি পরিমাণ দিতে হবে। কিভাবে দিতে হবে? 1/3 urea and all other fertilizers at final land preparation, and urea in 2 equal installment। বাদ বাকি যে 2/3 থাকলো, একটা হচ্ছে 25 দিনের মাথায়, আর একটা হচ্ছে 40-50 দিনের মাথায়। আচ্ছা, থিনিং আগেই বলে আসছি। তো এখন ওয়াটার ম্যানেজমেন্টের ব্যাপারে ওখানে আগে এখানে আরেকবার লেখা পড়েছে, এই যে আবার এখানে দেখো ইরিগেশন তুমি 4টাও দিতে পারো, 3টাও দিতে পারো। আগে আগে দেখানো হয়েছে 3টা, 1 2 3, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, এখন হলো ওয়াটার ম্যানেজমেন্ট গেল, কারণ পানি না দিলে কোনো কিছু হয় না। আচ্ছা, উইড ম্যানেজমেন্ট যখন আমি ওই যে একবার আর্থিং আপ করতেছি, তখন কিন্তু উইড আমার যাবে, কিন্তু তার আগে যদি উইডের কম্পিটিশন বেশি থাকে তাহলে প্রি ইমার্জেন্সি হার্বিসাইড দিয়ে দেওয়া ভালো, এবং পরবর্তীতে আর্লি পোস্ট ইমার্জেন্সি হার্বিসাইড দেব। আর পিপিআই মানে হচ্ছে কি, প্রি ইমার্জেন্সি হার্বিসাইড আর এই পিপিআই একই জিনিস, কিন্তু এই পিপিআই মানে কি তোমরা বলো তো দেখি, এই জিনিসটা কি? পিপিআই হার্বিসাইড জিনিসটা কি? কেউ পারবা? এই যে এটা কি পিপিআই হার্বিসাইড মানে কি? একটু খেয়াল করো, পিপিআই হার্বিসাইড মানে কি? পিপিআই হার্বিসাইড এই তো স্মরণ আসছে। কেন ইনকর্পোরেশন করতে হবে? এই যে হার্বিসাইড কয়টা কেন এখানে চলে আসছে ভুলক্রমে, এখানে এটাও এর মধ্যে আসবে। তো কেন এটাকে ইনকর্পোরেট করতে হবে? কারণ এটা হচ্ছে ভোলাটাইল, সেই জন্য মাটির মধ্যে আগে থেকে দিয়ে দিতে হবে। ল্যান্ড প্রিপারেশনের সময় অ্যাপ্লাই করে মাটির তলে দিয়ে দিতে হবে, যাতে করে ভোলাটাইলাইজেশন লস না হয়। আচ্ছা, এরপরে ইনসেক্ট, স্টেম বোরার, অ্যাফিড, আর এখন কি একটা নতুন আসছে যেন, সোয়ার্মিয়ম নাকি আসছে। হ্যাঁ, অ্যাফিডের নতুন একটা, সরি ইনসেক্ট নতুন একটা ইনসেক্ট, খুব আর্মি ওয়ার্ম মনে হয়, হ্যাঁ আর্মি ওয়ার্ম। আচ্ছা, আর ডিজিজ, স্টক রট, ডাউনি মিলডিউ, হেড স্মার্ট আর সিড ব্লাইট। যাই হোক, বলল এটা আমাদের অত বেশি কথা না, সামান্য একটু পড়িয়ে নিও তোমরা কোনো দায়িত্বে। খরিফ সিজনে হারভেস্টিং জুন আগস্ট, এই আর কই গেল এখানে। রবি সিজনে মার্চ এপ্রিলে হারভেস্ট করা হয় খরিফ। এখন ম্যাচুরিটি সিমটম, ওটা তো আমরা আগে দেখছি ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। এখন হারভেস্ট ম্যাচুরিটির দেখো
যখন 75 to 85% crop become straw color and leaves become yellow, then crops may be harvested. এখন এই সময় গ্রেনের ময়েশ্চার পার্সেন্টেজ থাকে 20 থেকে 24%। স্লাক কেন ব্ল্যাক, কি লেখার সময় কি লিখি, ব্ল্যাক স্পট at the bottom of the, আরে এটা কি লেখা, রেইন কেন, গ্রেইন মনে হবে স্যার। রেইন হবে, হ্যাঁ ওই যে একটু আগে বললাম না ব্ল্যাক স্পট ইয়ে হবে, এইটাই তো গ্রেইন। থ্যাংক ইউ। আচ্ছা গেল, এখানে আর পড়াপড়ির কিছু নাই, তোমরা নিজেরা একবার পড়লেই যথেষ্ট। আচ্ছা আমি যে জিনিসটা একটু তোমাদের বলতে চাই, মেইজের ইন্টারক্রপিং এর ব্যাপারে একটুখানি কথা হয়েছে ওখানে। ইন্টারক্রপিং যেহেতু এটা হচ্ছে একটু লং ডিউরেটেড ক্রপ, এর আর্লি স্টেজে কিছু ক্রপ করে নেওয়া যায়। আর একটা ক্রপিং প্যাটার্নের কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের জন্য বা আমাদের জন্য, দেশের জন্য একটা ভালো ইনফরমেশন। সেটা হলো প্রথম লাগাইবা পটেটো, এরপরে দেবা হচ্ছে মেইজ, তারপরে দেবা হচ্ছে রাইস, তারপরে রাইস, 4টা ক্রপ করা যাবে। তো এখানে এই পটেটো প্লাস মেইজ বললাম এই জন্যে যে পটেটো আমি লাগাইলাম ধরো অক্টোবরে বা নভেম্বরে, লাগাইয়া 1 মাস পরে, জাস্ট পটেটোর বয়স যখন 1 মাস হবে, তখন আমি 25 থেকে 30 দিন আসলে মেইজ লাগাবো। এই মেইজ করে পরে রাইস পাওয়া যাবে, আর রাইস হারভেস্ট করে আবার রাইস লাগানো যাবে। এটা একটি বেস্ট ক্রপিং প্যাটার্ন নাও, ঠিক আছে। পটেটো ফুল পাবো, কোনো ফলন কমবে না, মেইজের কোনো ফলন কমবে না, তারপর একটা রাইস হবে তারও ফলন কমবে না, তারপর একটা রাইস হবে তারও ফলন কমবে না। আর এমনি ইন্টারক্রপিং তো হতে পারে, একটু আগে দেখাই আসছে এখানে রাইসের সাথে অনেকগুলো জিনিসের, সরি মেইজের সাথে অনেক জিনিসের ইন্টারক্রপিং করা যাবে, এখানে বলছি এই যে খেসারি সমস্ত। তো এই হলো আমাদের টোটাল বক্তব্য। এখন তোমরা, আমি তো আরেকটা ভুলে গেছি, এরপরে কি পড়ানোর কথা আছে, সরগম নাকি বার্লি? আচ্ছা দাও, স্পট টেক্সটে যাবে। আচ্ছা আমার নিউ শেয়ারে যাব, নিউ শেয়ারে যে আমার এখান থেকে আসতে হবে, কই গেল, আরে কই গেল, আচ্ছা এই যে বার্লি, বার্লি আসে না কেন, মেজ অন্য বুদ্ধি, খালি অন্য বুদ্ধি যাই, বার্লি
বার্লি আসে না কেন? আসে না কেন? আসে না কেন? আসে না কেন? আচ্ছা, কই গেল সেটা? আচ্ছা, এটা কি দেখা যায় এখন? বার্লি দেখা যায়? না স্যার। দেখা যায় না, না? আচ্ছা, দেখি দেখি এখন শেয়ার হয় কিনা। এইবার আসছে। এখন দেখা যায় বার্লি অরিজিন কোথায়? আবিসিনিয়া। তারপর হলো ক্লাসিফিকেশন 6 রো, 2 রো, 2 রো। হর্ডিয়াম ভালগার, হর্ডিয়াম ডিস্টিকর্ন অ্যান্ড হর্ডিয়াম ইররেগুলারি। এখন ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট বাংলাদেশের উইন্টার সিজন। এরপরে বার্লি সল্ট টলারেন্ট ক্রপ, সুতরাং আমাদের এর স্কোপ রয়ে গেছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে, সল্ট এফেক্টেড এলাকা। আর প্রোডাকশন টেকনোলজি এই যে বলে দেওয়া আছে, সোয়িং টাইম নভেম্বর টু মিড ডিসেম্বর, ব্রডকাস্টিং হলে 120 কেজি, লাইন সুইং হলে 100 কেজি, লাইন টু লাইন ডিস্টেন্স 20 to 25 সেন্টিমিটার and 23.5 centimeter deep. Fertilizer dose, urea PMOP, irrigation on to and harvesting end of March. This is all about বার্লি। আর অন্যান্য ক্রপ গুলোর সামান্য বর্ণনা দেওয়া আছে। আমরা শুধু সয়েল রিকোয়ারমেন্ট এবং ক্লাইমেটিক রিকোয়ারমেন্টটা জানতে চাবো, আর কিচ্ছু চাবো না। অন্য ক্রপে শুধু সয়েল এবং ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট, তার সায়েন্টিফিক নাম, এই পর্যন্তই আমরা দিব এবং আমি শীট পাঠাই দেবো আজকে এগুলোর সাথে। সুতরাং আজকের মতো এখানেই বর্ণনা শেষ, এবং এই সাথে আমার সাথে তোমাদের সিরিয়াল ক্রপ প্রোডাকশন নিয়ে কথাবার্তা শেষ। যদি কোনো রকম কোনো অতিরিক্ত কিছু লাগে তোমরা জিজ্ঞেস করো, আর আমি মনে হয় সব ডকুমেন্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এই পর্যন্তই মনে হয় অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। তোমরা ভালো থাকো। আচ্ছা, ওটস দেখছো তোমরা? একটুখানি জিজ্ঞেস করে নি, ওটস দেখছো? জি স্যার। গাছ জি স্যার। কোথায়? ওট গাছ দেখছো? ওট খাইছো ঠিকই আছে, কিন্তু ওট গাছ দেখছো কিনা? না স্যার। আচ্ছা, যদি কেউ ক্যাম্পাসে থাকে তাকে অ্যাগ্রোনমি ফার্মে দেখবা যে ওটস এর একটি প্লট আছে। যদি কেউ ক্যাম্পাসে থাকে তাকে একটা ফটো তুলে ওটা তোমাদের শেয়ার করে নিতে বলবো। তাহলে অ্যাগ্রোনমি ফার্মে ওটস নিয়ে গত 2 বছর ধরে কাজ করতেছি। এখন সামনের বছর হয়তো আরো একটু ইয়ে করা হবে, আগানো হবে। তো ওটস এর ছবিটা আমি এখানে লোড করি নাই, তোমরা একটু
যদি কেউ বন্ধু বান্ধব এই এলাকায় থাকে তারা যে ছবি তুলে তোমাদের শেয়ার করে নিও, তাহলে ওটস গাছ তো দেখা হয়ে যাবে। তো এই পর্যন্তই শেষ।